What a bat. Bowled in. ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম উইথ আতিফ আজম, আজিম অ্যান্ড আজম শো। যেই আলোচনাটা আমরা করতে চাই, যেই টাইপের আলোচনা এক্সপেক্ট করেন আপনারা আমাদের কাছ থেকে, সেই আলোচনাটাই করব। সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এর আগে আমরা একটা পার্ট করেছিলাম যেখানটা আসলে বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনা করতে হয়েছিল। আতিফ আজম খুব বেশি অনীহা সত্ত্বেও ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে আলোচনা করেছিল। আমারও আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে খুব ইচ্ছা করছিল। আমরা যেহেতু বাংলাদেশের ক্রিকেটের মাঠে আমাদের পদচারণা অনেক বেশি, খুব কাছ থেকে আমরা দেখার চেষ্টা করি। সো ওই ডিসকাশনসটা আমার কাছে মনে হয় সময়ের দাবি। কিছুদিন আগে ঈদ গেছে, আপনারা জানেন, কুরবানি ঈদ, এবং সেই পার্টিকুলার ঈদে আমরা দেখেছি বিভিন্ন সময় অনেকে অনেক খুশি হয়েছে, কারণ হচ্ছে তারা ডাবল বোনাস পেয়েছে। আবার অনেকে আমরা দেখেছি অনেক মন খারাপ হয়েছে, কারণ বোনাস টোনাস পাননি, সেটা নাকি বাকি রাখা হয়েছে। অনেক অফিসে এরকম আলোচনা ছিল। পোশাক শ্রমিকদের বোনাস নিয়ে আমরা দেখি যে বাণিজ্য মন্ত্রণালয় তারা অনেক সিরিয়াস থাকে। প্রধানমন্ত্রী তিনিও বলে দেন যেন ঠিকঠাকভাবে আমাদের পোশাক শ্রমিক ভাইয়েরা বোনাসটা পান ঈদের আগে। কিন্তু যেই বোনাস নিয়ে আসলে কোনো আলোচনা হয়নি, দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কোনো মন্ত্রী, কোনো আমলা, কোনো সাংবাদিক কথা বলেনি, সেই বোনাসের দিকে চোখ দিয়েছেন আমাদের একজন। তিনি আমাদেরই একজন, আমাদের কাছ থেকে তিনি প্রতি মাসে মোটামুটি 50 লাখ টাকার মতো তো নেই, এবং নেয়ার পরে 3-4 সপ্তাহে ছুটি কাটান। হানিমুনেও মানুষ এত সময় কাটায় না, এরকম একজন পাবলিক চান্ডিকা হাথুরু সিং এ। বাংলাদেশ দল সুপার হিটে গেলে যাই পাবে তাই বোনাস, কিন্তু আমাদের কোনো লক্ষ্য নেই। কেন? আমাদের লক্ষ্য কি নেক্সট ওয়ার্ল্ড কাপের কারণে? আসলে আপনি তো মনে হয় সমস্যা ছিলেন, ওই সময় ছিলেন, মানে এই কথা শোনার পর আসলে আপনার কি মানে ইয়ে হয়েছিল, মানে ফ্রম আ কোচ? আমি না চিমটি কাটছিলাম যে মানে এটা কি, আমি কি আসলে শুনতেছি সত্যি সত্যি হাতুরু সমালোচনা করে দেখে এরকম স্বপ্ন দেখছি যে হাতুরু এরকম একটা ফাউল কথা বললো। আমার কাছে মনে হয়েছিল, পরে দেখছি না, রিয়েলি এটা একটা ফাউল স্টেটমেন্ট। মানে একজন কোচ, তার দল সেমিফাইনালসে খেলার মতো একটা স্টেজে রয়েছে। সুপার এইটে মানে তো আপনি পরের স্টেজটা সেমিফাইনাল। ইউ আর হ্যাভিং আ টিম যে কাছাকাছি আপনার সমশক্তি দল আফগানিস্তান। আপনার টার্গেট থাকবে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, যে কোনো একটা দলের বিপক্ষে যদি আপনি ভালো করে ফেলতে পারেন, দেন ইউ আর ইন দ্য সেমিস। আফগানিস্তান তো সেটা করেছেও, করে দেখিয়েছে, সো এটা ইম্পসিবল ছিল না। সেখানটায় তিনি বলছেন যে আমরা যা করেছি সব বোনাস এখন যা পাবো। বোনাসের ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমরা তো অনেক জায়গায় দেখেছি যে বিপিএল এ ভালো খেললেও বোনাস পাওয়া যায়, মানে আবনি চ্যাম্পিয়ন হলে বোনাস দেয়, জি, এগুলো যাচ্ছে। কিন্তু সেদিন যখনই কথা ছিল, তখন আসলে যখন আমি কথাটা মানে দেখছিলাম আর কি, আমি তো ঢাকা বাংলাদেশ ছিলাম, তখন আসলে আমি 2-3 বার চিন্তা করছি এটার প্রেক্ষাপটটা কি। এখন যদি তার প্রেক্ষাপটটা যেটা আমি ভেবেছি আর কি, এটা আমি জানি না কতটা সত্য মিথ্যা, যে প্লেয়ারদেরকে প্রেশার রিলিজের জন্য সিরিয়াস ধরনের একটা কথা বলছেন, এরকম একটা আলোচনা আছে। তার এই কথাটা নিয়ে কিন্তু যথেষ্ট ধরনের নেতিবাচক আলোচনা আছে বোর্ডের মহলেও, যে আসলে এটা আমাদেরকে একটা নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ কিনা। ওকে, এখন তারপরে ওখান থেকে যত জানা গেছে যে প্লেয়ারদেরকে প্রেশার সি করার জন্য তিনি এই ধরনের কথা বলছেন। প্লেয়ারদেরকে প্রেশার ফ্রি করার জন্য মিডিয়ার কাছেই কথা বলবেন, প্লেয়ারদের বললেই পারেন। না উনি বলেছেন, ফাইজলামি নাকি? না উনি বলেছেন। আচ্ছা, উনি বলার পরে আমার যেটা সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্লেয়াররা তো প্রেশার সি খেললেন না। আমরা পরবর্তীতে সুপার এইটে এমন কোনো খেলা দেখি না যেখানে প্রেশার ফ্রি ক্রিকেট খেলছে বাংলাদেশ। আপনি ধরেন হাতুরুল সানকে আমরা জানি কিন্তু খুবই ট্যাকটিক্যালি খুবই শুট মানুষ। আপনি যদি ট্যাকটিক্যালি খুবই শুট হন, তাহলে আপনি ইন্ডিয়ার সাথে কেন শরীফুলকে খেলাবেন না? মানে আপনি ভাবতে পারেন রোহিত বিরাট ওপেনিং এ করছে, আপনি বাঁহাতি পেস বোলারকে খেলাচ্ছেন না। মোরসো যখন আপনি আফগানিস্তানের সাথে ইন্ডিয়া ওপেনিং এ ঝামেলা হয়েছে, রাইট, ঠিক আছে। আমি বলতে তানজিম সাকিব বা কাউকে বাদ দেওয়ার কথা না, আমি বলছি অপশন ছিল তো, জাকিরকে আপনি বসাইতেন, অপশন ছিল। সেকেন্ডটা বলি, সেটা শরীফুল কিন্তু আপনার আফগানিস্তানের সাথে ওপেনিং ভাঙার ক্ষেত্রে খুবই পারদর্শী। শেষ গত কিছুদিনের মধ্যে 7 বার ইব্রাহিম তানজিমকে আউট করেছে। আপনি শরীফুলকে কোনো ইয়েতে আনলেন না, কনটেক্সটে আনলেন না, ঠিক আছে। আপনি যে ক্রিকেটটা খেললেন, আপনি ইন্ডিয়ার সাথে টসে জিতে কি করলেন? ফিল্ডিং নিলেন। তাহলে আপনার প্রেশার সি ক্রিকেটটা হইতো কখন? আমি প্রেশার সি ব্যাটিং করতাম, প্রেশারলেস, আমার তো কোনো কিছু হারানোর নাই। আমি যখন বলছি আমি না, আমরা তো আসলে বেসিক্যালি আমার মনে হয় কি, ওই 15 বার মানে 115 রান 12.1 ওভারের চাইতে আমাদের বেশি খতিয়ে দেখা দরকার যে তার আগের দুটো ম্যাচে বাংলাদেশ কি কখনো চিন্তায় ছিলেন কিনা যে সেই ফেলে খেলতো কিনা। একদম। তাহলে কি করতো? তারা রান রেটের কথা চিন্তা করে খেলতো। একদমই। আপনি কি মানে আমার পয়েন্টটা একদম টু দ্য পয়েন্ট। এবং এই কারণে কিন্তু বাংলাদেশের যে ব্যবধানগুলো হয়েছে, পরাজয়ের ব্যবধানগুলো কিন্তু বড় হয়েছে। সেটা কিন্তু 12.1 ওভারে 115 রান হয়ে 14 ওভারেও 115 হতে পারতো, হতেই পারতো, কারণ রান রেটটা আমার বেটার হবে তখন। কিন্তু সেই ব্যাপারটা আমরা কখনোই ফোকাস করিনি লাস্ট দুইটা ম্যাচে। এইটার একমাত্র, তার মানে কি একমাত্র আমরা কখনো কল্পনাই করি না আমরা সেই খেলা খেলবো। জি, আপনি যদি কল্পনা করতেন, তাহলে আপনি ধরেন আপনি যদি কল্পনা করতেন, আপনি কি বলতেন? আমরা রান বাড়াই নেই, রান বাড়াই নেই, সুযোগ আসতেও পারে। একদমই। আপনার যখন হাতুরু সিং এ বলে বোনাস, সাকিব আল হাসান বলবে যে 3টা জিতেছি 3টা হেরেছি, খারাপ না।
সাকিব আল হাসান ওই প্রেস কনফারেন্সে বলছে আমাদের কোনো সুযোগই নাই, নাই একদমই প্রথম সপ্তাহে যে আমাদের কোনো সুযোগই নাই, এবং তারপর আমরা দেখলাম যে সুযোগ আছে, হ্যাঁ ভালোভাবে আছে। যখন তার মানে কি বাংলাদেশ সুপার এইটে যাওয়ার সাথে সাথেই তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছেড়ে দিচ্ছে যে উই হ্যাভ রিস্টার্ট পিক। এবং মজার ব্যাপার কি সুপার এইটে যাওয়ার সাথে সাথেই বোনাস যেটা, যেই বোনাসটা পরবর্তীতে ক্লিয়ার হয়েছে, সেই বোনাসটা নাকি ছিল অনেকটা আফগানিস্তানের সাথে, এরপর আর তারা খেলতে চায় না, ফ্র্যাঞ্চাইজ লিগে খেলতে চায়। এই যে ঘটনাগুলো, মানে আমি একটা কিছু পেয়ে গেছি, থাকে না যে বাবা আমি A+ পেয়েছি, এখন আমাকে একটা বাইক কিনে দাও, বাবার টাকা থাক আর না থাক বাইক তারা কিনে দেওয়া লাগবে। আমরা সুপার এইটে উঠে গেছি, ঠিক আছে, আমরা ওদের বিপক্ষে খেলবো না, আমরা হচ্ছে মাস্টার্স কি মেজর লিগ ক্রিকেটে খেলবো, আমরা হচ্ছে মাস্টার্স T20 টুর্নামেন্টে খেলবো, আমরা হচ্ছে LPL এ খেলবো। এই যে একটা আবদার, এবং আব্বাদের যে এই আবদার পূরণের যে হচ্ছে সবসময় কি বলবো, একটা হচ্ছে উচ্চকণ্ঠ হয়ে থাকা, সবসময় একটা কমফোর্টেবল রোল ক্রিয়েট করা, এটা কতটুকু আসলে কাঙ্ক্ষিত, এটা কতটুকু আসলে সমর্থন? আবদারের ব্যাপারটা আমি একটু চেক করি। আবদারের ব্যাপারটা থেকে যে আবদারটা তারা তখনই করেছে যখন বিসিবি তাদেরকে বলেছে যে আমরা খেলছি না, কারণ বিসিবির একটা বড় ইয়ে ছিল যে জুলাই মাসে আপনার ওখানে অনেক বৃষ্টি, নয়টাতে হইলো এই গ্রেটার নয়টা যখন অনেক বৃষ্টি, তখন বিসিবি বলছে আমরা এই সময় খেলতে চাই না। যখনই তারা এই কথা শুনছে সাথে সাথে তারা আবদারটা করছে, মানে একদম একদম মানে বুঝে কম পারছে। হ্যাঁ, যে যখনই তারা জানছে যে এখানে খেলার সম্ভাবনা নাই, তখনই তারা আবদারটা করছে। ইটস নট লাইক যে বিসিবি তাদেরকে বলছে যে মানে তারা বিসিবি তাদের বলেনি, বিসিবি বলেনি, আবদার তারা করছে, তারপরে বিসিবি বলছে আমরা খেলবো না। বিসিবি যখন নিজেরাই ডিসাইড করছে। কিন্তু আতিফ ভাই এখানে তো সবচেয়ে বড় বিতর্কের জায়গা, যেতে নয়ডায় বৃষ্টি, ভারতের যেহেতু তারা হোম ভেন্যু বানিয়েছে, তারা ভেন্যু চেঞ্জ করতো, খেলা এখনো অনেক দেরি, 25 তারিখের পরে খেলা, সো ওই অপশনটাই তো রাখা হইলো না। মনে করেন ঢাকায়, সিলেটে খেলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অস্ট্রেলিয়া বললো যে তোমার এই জায়গায় আমি খেলবো না, খুব সিম্পল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? দে মাস্ট হ্যাভ আ বিকল্প অপশন, অল্টারনেটিভ অপশন, ঠিক আছে আমরা ঢাকায় খেলবো, এই অপশনটা তো আমরা দেইনি। হ্যাঁ, আমার সাথে কিন্তু ইয়ের সাথে নাসিব খানের সাথে কথা হয়েছে, এসিবি মানে চিফ এক্সিকিউটিভ, সে বলছে যে আমার কাছে এই মুহূর্তে আর এটা ছাড়া কোনো অপশন নাই। জি, মানে সে বলছে আমার কাছে এই মুহূর্তে এটা ছাড়া কোনো অপশন নেই, এখন যদি না খেলা হয় না খেলা হবে, বাট আমার কাছে এই দুটো ছাড়া অপশন নেই। কিন্তু বিসিবি যেটা করতে পারতো, বিসিবি যেটা বলতে পারতো যে আপনার কাছে এটা বাদে তো কানপুর আছে, হ্যাঁ তাদের তো দুইটা ভেন্যু দিচ্ছে, রাইট, বিসিবি তাদেরকে দুইটা ভেন্যু প্ল্যান করছে, কানপুর বেটার, আপনি কানপুরটা নেবেন কিনা? জি, বাট নাসিব খানকে স্ট্রেট আওয়ে যখন না করেছে, নাসিব খান বলছে যে তারা খেলবে না, ওকে, লজিস্টিক্যাল কোনো কিছু থাকতে এটা পরবর্তী খেলা হবে। বাট মানে আবদারটা হচ্ছে কি, তারা বিসিবি বলার পরেই তারা আবদার করছে, বাট বিসিবিও কিন্তু খুব যে মানে ইনক্লাইন ছিল খেলার ব্যাপারে, এটা আমরা বলতে পারি একদমই। এখন এটার ব্যাপারে হচ্ছে মানে আফগানিস্তান এই হারের পরে নেতিবাচক কোনো আবার যদি হারে, হ্যাঁ এরকম কোনো কিছু কিনা এটা আমি ঠিক জানি না, তবে মানে প্লেয়ারদেরকে সাইড দিয়ে খেলতে ইচ্ছে এটারই। বাট আমার মনে হয় যে হাতুর সিং এর এই বোনাস ব্যাপারটা নিয়ে মানে সামনের 2 তারিখে বোর্ড মিটিং আছে, এই বোর্ড মিটিংয়ে যথেষ্ট আলোচনা হবে। বিকজ আপনি যখন মানে আপনি রিয়াসাত আজিম যখন আপনার স্বপ্ন ছোট করে ফেলবেন, তখন আপনি আকাশে উঠতে পারবেন। অবশ্যই স্বপ্ন ছোট করলেই সেটা একসময় দোষে পরিণত হবে, এবং এটা মানতেই হবে, এটা মানতেই হবে। সো আমার মনে হয় যে আগামী 2 তারিখে একটা বোর্ড মিটিং ডাকা হয়েছে, এবং সব বোর্ড মানে বেশিরভাগ বোর্ড কর্তাদেরকে ওখানে উপস্থিত থাকতে বলা হয়েছে, যারা এবার আমেরিকায় ছিলেন, জি, যারা বিশ্বকাপে ছিলেন, তাদের বেশ কিছু কর্মকর্তার সাথে কথা বলার পরে যা বুঝতে পেরেছি যে তারা হাতুর সিং এর অনেক কিছু নিয়েই তারা হ্যাপি ছিলেন না। আমি আপনাকে একটা ছোট কথা বলি, মানে আপনি তো ছিলেন আমেরিকায়, এইটা কতটা আশ্চর্যজনক ছিল যখন আপনি প্রেস কনফারেন্সে, আমি তো সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ার বলছি, আমি তো জানি না যে এটা কেন ফিল্ডিং নিচ্ছে। আপনি চিন্তা করেন, সাকিব এটা জানে না, সাকিব 11 এর ব্যাপারে সরাসরি বলেছে যে এটা হচ্ছে কোচ ক্যাপ্টেনের ডিসিশন, সিনিয়র প্লেয়ার হিসেবে সাকিবের একটা কমেন্ট থাকতে পারতো, এটা তাকে জিজ্ঞাসা করেনি। তাহলে ভাবতে পারেন আপনি, মানে এরা কতটা, আমার কাছে যেটা মনে হয় খাঁটি বাংলায় যদি বলি, যে এরা কতটা আত্মবিশ্বাসী যে সাকিব আল হাসানেরও ইনপুটের দরকার প্রয়োজন নাই এদের কাছে, এটা ফাইজলামির পর্যায়ে চলে গেছে। আমি তখন প্রশ্ন করছি, মানে আমি তার সাকিব আল হাসানের সাথে কাজ করতাম, সাকিব আল হাসান সবাই চিনি, সাকিব আল হাসান কিন্তু কারো কাছে গিয়ে বলবে না ভাই এটা করেন, না কেন বলবে সাকিব আল হাসান? সাকিব কিন্তু সাকিব আল হাসান প্লেয়ার যদি বলে যে আমি জানি না, তার মানে মানে খেলার মাঝের মধ্যে মানে এটা থেকে সাকিব আল হাসানের মধ্যে আমি ওখান থেকে একদম মানে ইয়ের থেকে বলছি যে সাকিব আল হাসান কোনো ধরনের আলোচনা থাকতেন না। এবং সবচেয়ে আপনাকে আপনাকে আলোচনা আমি তখনই আনতে পারবো যখন আপনাকে আমি আলোচনায় ওয়েলকাম করবো। ট্রু, একদমই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি, সাকিব আল হাসান যেমন এবার আলোচনায় ছিলেন না, বা আলোচনা করা হয়নি তার সাথে ইন্টেনশনালি, সাকিব আল হাসানের কাছে হুট করে আপনার ক্রেডিটের ব্যাটনটা যদি চলে যায়, এটা একটা ভয়। এর আগের ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি খালেদ মাহমুদ সুজনকে শেফদের মিশন করে পাঠানোর পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে পরিশ্রমী যে মানুষটা, তার সাথে যে আচরণ করেছে চন্ডিকা হাতুরু সিংহে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইটসেলফ, একজনকে আপনি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি আপনাকে বড় ভাই মানি, কিন্তু আমি বাইরে গিয়ে আপনাকে সম্মান দেখাচ্ছি না, আপনার সাথে একটা জিনিস পরামর্শ করছি না। শেপ দ্য মিশন কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর, ডেফিনেটলি হি ইজ মোর দ্যান দ্য কোচ, হেড কোচ এবং ক্যাপ্টেনের থেকেও সে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, তাকে কোনো কিছুতে রাখা হতো না। সুজন ভাই সেটা বলেছে, এই যে ব্যাপারগুলো, এবং এইবার যেন গতবার তো সুজন ভাইটাকে স্পিক আউট করেছে, বাইরে বলেছে, এইবার যেন কেউ করতে না পারে দেখে কোনো বাঙালি কেউ নাই,
যা করবে সবকিছু করবে হচ্ছে চান্ডিকা হাথুরু সিং এবং শান্ত। কি পরিমাণ দুঃখজনক হতে পারে, ইউ আর প্লেইং এ ওয়ার্ল্ড কাপ কিন্তু আপনার কোনো শেপ দ্য মিশন নেই, টিম লিডার নেই, কেউই নেই। এটার থেকে দুঃখজনক আসলে কিছু হতে পারে না। বোনাসের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে আসলে কত পার্সেন্ট বা কত লাখ টাকা বোনাস দেওয়া হবে ক্রিকেটার এবং হাথুরু সিংকে। হাথুরু সিংকে অনেক বেশি বোনাস দেওয়া দরকার। বোনাস কাটে নাকি? বোনাস কাটবে না, হাতুরা সিংকে আই থিঙ্ক একটা ভালো অ্যামাউন্টের বোনাস দেওয়া দরকার, কারণ হাতুরা সুপার হিটে যেহেতু নিয়ে গেছে 5 কোটি কত লাখ টাকা পেয়েছে, সো কিছু একটা তো সে ডিজার্ভ করে। $117 রেটে তাকে দিয়ে দেওয়া উচিত। আতিফ আজম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।